হ্যাঁ হাবিব ভাই, এখন আপনি কোনটি আছেন ভাই? কেন, কি হয়েছে সামাদ? আমি তো সকাল থেকে বাড়িতেই আছি। কোনো সমস্যা হয়েছে কি তোর? কি বলবি বল ভাই। অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। এখনই ভাই আপনার সাথে আমার দেখা করতে হবে খুব তাড়াতাড়ি। আমি বাসায় চলে আইতেছি, আপনি কোনোটি বের হয়েন না। আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আছে আমার। আপনি বাসায় থাকেন ভাই, কিছুক্ষণের ভিতরে আমি বাসায় চলে আসতেছি। কোনো জায়গায় যেন আবার বের না হন। বুঝলাম না তোর কথা। নতুন করে আবার কোন ঝামেলা নিয়ে আইলি তুই? এমনিতেই জাহাঙ্গীরের ঝামেলাটা নিয়ে টেনশনে ভিতরে আছি, আবার কোন ঝামেলা গাড়ি নিয়ে আসলি? একের পর এক ঝামেলা তো তোদের লাইগাই থাকে। হাবিব ভাই, ফোনে বলা যাইব না কি হয়েছে। আমি সরাসরি আপনার বাসায় আইসা ঘটনাটা আপনারা জানাইতেছি। আপনি কোনো জায়গায় যায়েন না, বাসায় থাকেন। আমি কিছুক্ষণের ভিতরেই চলে আসতেছি। না, ওদের কথা শুই না কপালে যে কত বড় শনি ডাইকে নিয়ে আইছি সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। তেরা যেহেতু বাইসা গেছে, তেরা তো সর্বপ্রথমে আমারে আইসা ধরবো। এখন উপায় কি? এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো আমি? একমাত্র হাবিব ভাইয়ের ছাড়া তো আমারে আর বাঁচানোর কাউরে দেখতেছি না। দেখি হাবিব ভাইয়ের বিষয়টা খুইলা বলি। এখন এক জায়গায় বেশিক্ষণ থাকাটা আমার জন্য নিরাপদ হবে না। এতক্ষণে হয়তো এলাকার মানুষও খবর পাইয়া গেছে। শামসুর লোক ঠিকই আমারে খুঁজতে আসবো। যাই তাড়াতাড়ি হাবিব ভাইয়ের কাছে যাই, পরেরটা পরে দেখমনি। কি ঝামেলা হয়েছে আবার হাবিব ভাই? সামাত মেম্বার ফোন দিয়া কি ঝামেলার কথা বললো আপনারে? তোদের মতো মাথা মোটা যার সঙ্গে থাকে তার কি আর বিপদের কোনো শেষ আছে নাকি? একের পর এক বিপদ হইতেই থাকবো তার। দেখি বাসায় আইতে চাইলো, আইসা কোন কাহিনী করে। আসতে দে আগে। অনেক দিন পর চাচা শান্তি মতো 4টা ভাত খাইতে পারলাম। 7 দিন যাবৎ কোনো কিছুই চাচা আমার গলা দিয়া নামে নাই। শুধু আপনাদের কথা বারবার মনে পড়ছে। শুধু বারবার ভাবছি আর কোনোদিন হয়তো বা শামসু বাইরে দেখতে পারবো না। আল্লাহর অশেষ সহমতে আবারও আপনাদের সাথে দেখা হইল আমার। কান্দিতেছিস কেন রে টেরা? উপরে আল্লাহ একজন আছে, সেই তোর কোনো ক্ষতি হইতে দেয় নাই। আল্লাহর রহমতে আবারও তুই জীবিত ফিরাইছিস আমাদের মাঝে। চিন্তা করিস না, ওরা কেউ শান্তিতে থাকতে পারবে না। এক এক করে সবারই শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমরা। হয় ঠিকই বলছেন আপনি গুরু। আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসার জোরেই আমি ওইখান থেকে জীবিত ফিরতে পারছি। আমি শুধু একটা জিনিসই চিন্তা করতেছি গুরু, হাবিব ভাই আবার এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নাই তো? যদি হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে শামসুর কাছে আমি মুখ দেখাবো কি করে? এতদিন একসাথে থেকেও হাবিব ভাইয়ের শয়তানি ধরতে পারলাম না। শোনো মাস্টার, শয়তানরা যখন শয়তানি করে তখন ধরা যায় না, পরবর্তীতে ওরা ঠিকই ধরা পড়ে। তুমি অচ্ছ সরল সোজা একজন মানুষ, সারা জীবন শিক্ষকতা কইরা ছাত্রদের আদর্শের পথে
পথ চালানো শিখিয়েছ। তুমি কি এই নোংরা রাজনীতি বুঝবে? টেনশন করো না, শামসু তোমারে কিছু বলবে না। এখানে তোমার কোনো দোষ নাই, তোমার লজ্জা পাওয়ার কোনো দরকারও নাই। যা হয়েছে সেটা ওদের ষড়যন্ত্র জাল। হাবিব ভাই যদি গুরু এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত থাকে, তার জন্য হাবিব ভাইকে কঠিন মূল্য দিতে হবে। এতদিন আমাদের সঙ্গে রাজনীতি করে আমাদের সাথে যদি আয়নাবাজি করে থাকে, এর পরিণাম ভালো হবে না। আগে বাড়ির যায়া নই, তারপর সব তথ্য বের করতেছি কে কে জড়িত আছে এই ঘটনার সাথে। এই গোল্লা, তুই আবারও আইনাল রে ফোন দিয়া সামাদের বিষয়ে খোঁজ খবর রাখতে বল। দরকার পরে ক্লাবের চ্যাংরা প্যাংরা যারা আছে সকলকে সঙ্গে নিয়ে যায়া সামাদকে দৈরা নিয়ে আসতে বলবি। সামাদ যেন কোনোভাবেই হাত ছাড়া না হয়। শামসু আসলে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। না না চাচা, আপনি ওইটা নিয়ে ভাইবেন না। সামাদ কোনোভাবেই এলাকা থেকে বের হইতে পারবো না। অলরেডি আমি ক্লাবের চ্যাংরা প্যাংরাদের এই বিষয়ে জানিয়ে দিয়েছি। ওরা এলাকা চারপাশে নজর রাখতেছে। সামাদরে দেখা মাত্রই খপ্পত করে দৈরা ফালাইব। কোনোভাবেই সামাদ বের হইতে পারবো না এই ঘটনা থেকে। একটা মানুষ কি করে এতটা খারাপ হইতে পারে? সামান্য কিছু টাকার লোভে জলজন্ত একজন মানুষকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে। এরা মানুষ না অন্য কিছু? ওই শালার বেটা সামাদরে মাফ করাটাই আমাদের সবচাইতে বড় ভুল হয়েছে। তখন যদি ওরে পুলিশের হাতে তুলে দিতাম, তাহলে আর আজকে এই পরিস্থিতি হইতো না। আপনার কথাই তো সামাদরে আমি মাফ করছিলাম, নইলে তো ওই যে কাজটা করছিল কোনোদিনও আমার কাছ থেকে ওই মাপ পাইতো না। কি আর করমু বল? রাজনীতি করতে হইলে তো সবার সাথে মিলাজিলাই করতে হয়। হাবিব ভাই এমন ভাবে আমাকে ধরলো, আমি আরো হাবিব ভাইকে নিষেধ করতে পারলাম না। যার কারণে হাবিব ভাইয়ের সম্মানে শুধু সামাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু তলে তলে যে ও এত বড় শয়তানি কইরা বইসা থাকবো, সেটাকে আমরা বুঝতে পারছিলাম না রে টেরা। বুঝলে কি আর ওরে এখন পর্যন্ত জীবিত রাখি? থাক চাচা, আর আফসোস করবেন না। এটা আমার কপালে লেখা ছিল, তাই আমাকে এর খেসারত দিতে হইল। কারো কোনো দোষ নাই এখানে, এটা আমার কপালের দোষ। মানুষের ভালো করতে চাইলে তার শত্রু দিন দিন বাড়তেই থাকে। দেখেন না আমাদের ওস্তাদের একের পর এক শত্রু পিছে লাইগাই আছে। আমিও তো সেই ওস্তাদের মতো কারো সাথে সার দিয়ে চলি না, যার কারণে আমারও শত্রু দিন দিন বাড়তেছে। তবে যতই শত্রু আসুক না কেন, এটারা তার সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়াইব না। দুর্নীতির সাথে কোনোদিনও আপোষ নয়। তেরা, তোর শরীর অসুস্থ, শামসু আইতে মনে হয় দেরি হইব। তুই ভিতরে যায় রেস্ট নি। শোনেন, আজকে আপনাদেরকে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ডেকে আনা হয়েছে এবং সম্প্রতি কিছু ঘটনা ঘটে গেছে, সেইগুলোর বিশ্লেষণ করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আপনারা এখানে সকল প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত আছেন। আশা করি আপনারা গুরুত্ব সহকারে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। শোনেন, মতিয়ার এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নেই। মতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের আগামীতে
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছে সেলিম। তাই আপনারা এখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেলিমকে মেনে চলবেন। অতি তাড়াতাড়ি আমরা প্রজ্ঞাপনটি জারি করতে যাচ্ছি। এখন সেলিম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আপনারা ধৈর্য সহকারে শোনেন। শোনেন, আমি সেলিম, জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক। এখন শামসু এবং প্রেসিডেন্ট আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। আপনারা আমাকে সাহায্য করে আমার এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার জন্য সাহায্য করবেন। আপনাদের পাশে নিয়ে আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাই। অবশ্যই স্যার, আমরা আপনার পাশে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয় সবই আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি স্যার। আপনাদেরকে ধন্যবাদ। শোনেন, আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। আপনারা তো আগে থেকে জানতেন যে জনতা পার্টির সেক্রেটারি কুপা শামসুর ছোট ভাই সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে নিখোঁজ হয়েছিল। আমরা গতকাল রাতে গাজীপুরের বাওয়াল জঙ্গলে অভিযান চালিয়ে শামসুর ছোট ভাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সে এখন আমাদের হেফাজতে আছে। দেশের সবচাইতে বড় কুখ্যাত সন্ত্রাসী লাল বাদশাহ দেশের ভিতরে রাজনৈতিক ছত্রছায়ায় প্রবেশ করেছিল এবং রাজনৈতিক কিছু নেতা তাকে শেল্টার দিয়ে আমাদের দেশকে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করতেছিল, যার কারণে তাকে দেশে ঢুকিয়েছিল। কিন্তু গতকাল রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ স্যার, শামসু স্যারের ছোট ভাইকে অবশেষে তাহলে অক্ষতভাবে প্রশাসন উদ্ধার করতে সক্ষম হয়েছে। শামসু স্যারের ছোট ভাই নিখোঁজ হওয়ার পর আমরা সকলেই খুবই চিন্তিত ছিলাম। আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে শামসু স্যারের ছোট ভাইকে খুঁজে বের করার জন্য। অবশেষে তাহলে আমরা শামসু ভাই ছোট ভাইকে খুঁজে পেতে সক্ষম হয়েছি। আমার কথা হচ্ছে, শামসু ছোট ভাই কেন কিডন্যাপ হইল? দেশে এত বড় একটা শীর্ষ সন্ত্রাসী ঢুকলো, কিন্তু আপনারা কোনো কিছু টের পেলেন না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এতটা তৎপর থাকা সত্ত্বেও কিভাবে লাল বাদশার মতো শীর্ষ সন্ত্রাসী দেশের ভিতরে প্রবেশ করে? আপনারা তাহলে সেই সময় কি করতেছিলেন? স্যার, এখানে প্রশাসনের কোনো কিছুই করার নেই স্যার। রাজনীতিবিদরাই শীর্ষ সন্ত্রাসীদের প্রয়োজনে দেশ থেকে বের করে দেয়, আবার প্রয়োজন পড়লে তারাই তাদেরকে দেশে ঢুকায়। আর মাঝখান থেকে শুধু প্রশাসনের উপর এসে দোষ পড়ে। আমরা না পারি কিছু বলতে, না পারি কিছু করতে, কারণ আমরা তো সরকারি চাকরি করি। আমাদের তো সরকারি লোকদের কথা মেনে চলা বাধ্য আমরা স্যার। এখানে তো স্যার আমাদের কোনো কিছু করার নেই। বড় বড় রাজনীতিবিদরাই লাল বাদশাকে দেশে ঢুকিয়েছিল, আবার তারাই এক সময় লাল বাদশাকে জীবিত দেশ থেকে বের হতে সাহায্য করেছিল। সবই স্যার রাজনৈতিক খেলা। মাঝখান থেকে শুধু সব দোষ আইসা প্রশাসনের ঘাড়ে পড়ে। শোনেন আইজি সাহেব, এখন আর সেই সুযোগ নাই। দলের ভিতরে যত অগাছা ছিল সবাইকে আমরা ছাঁটাই করে ফেলেছি। এখন আর আপনাদেরকে উল্টাপাল্টা সিদ্ধান্ত দেওয়ার মতো দলের ভিতরে কেউ নেই। বাকি যারা আছে তাদেরকেও গ্রেপ্তারের তৎপরতা চলতেছে। এখন থেকে আপনারা মন খুলে কাজ করতে পারবেন। যে কাজ করলে দেশের আইন শৃঙ্খলা ঠিক থাকবে আপনারা সেই সিদ্ধান্তই নেবেন। কোনো নেতার তদারকি শুনবেন না।
যদি কোনো নেতা অবৈধ কাজের জন্য আপনাদেরকে তদারকি করে সঙ্গে সঙ্গে বিষয়টা আমাকে জানাবেন। আর আপনারা যদি এখন থেকে দেশের সন্ত্রাসীদের নির্মূল করতে না পারেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি এই কাজে ব্যর্থ হয়, সেই দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। একটা কথা মনে রাখেন, আমি কিন্তু শামসু, কোবা শামসু, একেবারে সব কিছু বাস করে ফেলাইমো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কোপা শামসু কিন্তু এক বিন্দুও ছাড় দেবে না কাউকে। তাই আমি বলি, যদি আপনাদের মনের ভিতরে কোনো শয়তানি করার চিন্তা ভাবনা থাকে, তাহলে সেইগুলো চিন্তা ভাবনা সব মাথা থেকে ঝেড়ে ফেলেন। এখন কিন্তু সেই আগের অবস্থা কখনোই আপনারা আশা করবেন না। তাই দেশের মানুষ যেভাবে শান্তিতে বসবাস করতে পারবে, আপনারা সেই অনুযায়ী কাজ করে যাবেন। ভবিষ্যতে আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করবে। আর যদি আপনারা সেইভাবে কাজ না করেন, তাহলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মতির মতো আপনাদেরকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে। স্যার, পুলিশকে যদি আপনারা স্বাধীনভাবে কাজ করতে দেন, তাহলে 48 ঘন্টার ভিতরেই আমরা দেশের সন্ত্রাসীদের নির্মূল করে ফেলব, দেশকে একদম শান্তিপুরীতে পরিণত করব। শুধু আমাদের হাত পা বাঁধা থাকে বড় বড় শীর্ষ নেতাদের কাছে, যার কারণে আমরা স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারি না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। স্যার, আপনারা যদি আমাদের স্বাধীনতা নিশ্চিত করেন, তাহলে কথা দিচ্ছি দেশের সন্ত্রাসী নির্মূল করতে আমরা 48 ঘন্টার বেশি সময় 1 মিনিটও নিব না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম এই ব্যাপারে আপনাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা আপনাদের স্বাধীনতা অনুযায়ী কাজ করবেন। কেউ আপনাদের কাজে বাধা হয়ে দাঁড়াবে না। আমরা অলরেডি আমাদের দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকর্মীদের গ্রেপ্তার করেছি। অচিরেই আপনারা তাদের দেখতে পারবেন। আরও বাকি যারা আছে তাদেরকেও আপনারা গ্রেপ্তার করবেন। যদি কেউ তদারকির জন্য আপনাদেরকে ফোন করে, তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টা আমাদেরকে জানাবেন। আগামীকালকে থেকে আপনারা সূক্ষ্ম অভিযানে নেমে পড়বেন। দেশের যত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আছে, এক এক করে সকলকে আপনারা নির্মূল করবেন। এর পিছনে যারা কলকাঠি নাড়তেছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে আপনাদের। সে যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, সাথে সাথে আপনারা তাদেরকে গ্রেপ্তার করবেন। স্যার, আমার র্যাবের দক্ষ মেম্বাররা এই ধরনের অভিযান পরিচালনা করার জন্য সব সময় প্রস্তুত আছে। স্যার, কালকে থেকেই পুলিশের সাথে আমার র্যাবের টিমও সারা বাংলাদেশেই অভিযান পরিচালনা করবে। যে সন্ত্রাসী যেই গর্তে লুকিয়ে থাক না কেন, আমরা তাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবো। স্যার, আপনারা এই ব্যাপারে 100% নিশ্চিত থাকতে পারেন। দেশের কোনো সন্ত্রাসী এখন আর পার পাবে না আমাদের হাত থেকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের যা যা বললাম সারা বাংলাদেশে আপনারা এটা ছড়িয়ে দেন। কালকে থেকে আপনারা আপনাদের অভিযানগুলো চালু রাখবেন। আজকের মতো মিটিং এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে। কে রে দোস্ত ডন, তুই হঠাৎ করে দোকানে? কে রে দোস্ত, তুই আমারে যে নিউজটা দিছস, এত বড় নিউজ শোনার পরে কি আমি আর নিজেকে সামলে রাখতে পারি? চেয়ারম্যান সাহেবের জন্য কতটা চিন্তার ভিতরে দিন পার করতেছি, সেটা তোরে কি করে বুঝাইমু? হরে ডন, অবশেষে আল্লাহ আমাদের দিকে মুখ ফুলা তাকাইছে। আমরা সকলেই তো টেরার জন্য খুব চিন্তিত আছিলাম। প্রতি রক্তে নামাজ পড়ে ডন আল্লাহর কাছে দোয়া করছি রে, টেরারে যেন অক্ষত অবস্থায় ফিরত পাই। আল্লাহ আমাদের সেই প্রার্থনা শুনছে।
এবার আর কোনো চিন্তা নাই ডন। টেরারে সহি সালামতেই উদ্ধার করা হয়েছে। টেরা এখন শামসুবাইয়ের বাড়িতেই অবস্থান করতেছে। আর বলিস না রে আইনাল, খবরটা শোনার পরেই আনন্দে শুধু নাচতে মন চাইতেছে। তাই আর বাসায় বসে থাকতে পারলাম না। ভাবলাম আয়নাল বন্ধুর দোকান থেকে আগে আয়নাল বন্ধুর সাথে দেখা কইরা আসি। সেই জন্যই তো বন্ধুরে তোর দোকানে চলে আসলাম। এখন ইউনিয়ন পরিষদে যাইয়া সচিব সহ সকলেই মিষ্টি খাওয়াইমু। তুই যে তলে তলে টেরার এত ভক্ত হইয়া গেছস সেইটা তো বুঝতে পারছিলাম না। যাই হোক, আমরা সকলে এখন আনন্দিত, কারণ টেরারে আমরা খুঁজা পাইছি। এখন আর আমাদের কোনো টেনশন নাই। আমাদের বড় চিন্তা ছিল টেরারে যেন অক্ষত অবস্থায় দেখতে পাই। অবশেষে আমরা টেরারে অক্ষত অবস্থায় দেখতে পারমু। তোরা আর টেনশন করিস না। কথায় আছে না আয়নাল বন্ধু, ভালো মানুষের সাথে মিশলে খারাপ মানুষও ভালো হয়ে যায়। টেরা হচ্ছে 100% সলিড লোক। ওনার সাথে যে চলাফেরা করবে সেই ওনার ভক্ত হয়ে যাবে। উনি দুর্নীতিকে সবসময় এড়িয়ে চলে, কিন্তু বৈধভাবে টাকা কামানোর লাইন ওনার ঠিকই ভালোভাবে জানা আছে। অনেক টাকা ইনকাম করছি বৈধভাবে, তাই দুর্নীতি করার কোনো মানেই আসে না। টেরার সাম্প্রতিক কিছু ঘটনা দেখে আমি সত্যি টেরার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সব শয়তান ভালো হয় না রে ডন। কিছু শয়তান আছে সব সময় পাশে পাশে থাইকাও ক্ষতি করার ধান্দায় থাকে। তেমনই তো ঘটনা ঘটছে টেরার সাথে। কাছের লোকই তো টেরার সাথে বেইমানিটা করছে। তুই টেরার সঙ্গে থাইকা নিজের পরিবর্তন করতে পারলে কি হইব? ওই শয়তান তো নিজেরে পরিবর্তন করতে পারে নাই, ঠিকই টেরার ক্ষতি কইরাই ছাড়লো। দুরু, মুখ ফুসকানা পরাই ডনেরে বইলা ফালাইছিলাম। গোল্লা তো বলছে গোপন বিষয় গোপন রাখার জন্য। না না, নাম বলা যাইব না। গোল্লা আবার এতে রাগ করতে পারে। যা পারে ওরা আইসা করুক গা। আগ বাড়ায় আমি কোনো কিছু করতে যাব না। আমারে যে কাজ করতে বলছে গোল্লা, সেই কাজই আমার করতে হবে। এখন পর্যন্ত তো মিজান আইসা সারল না। মিজান আসলেই তো বের হইয়া যাইমু। এই তো পড়ায় আয়নাল লাইন আয়া পড়ছে। আর একটু ওর সাথে আলাপ জমাইলেই কে এই কাজ করছে ওর মুখ থেকে ঠিকই সুর সুর করে বের হয়ে আসবো। দেখি যেভাবে হোক নামটা আমার শুনতে হবে। আর একটু ভাব জমাইয়া দেখি নামটা শুনতে পারি কিনা। নিশ্চয়ই আমাদের ভিতরে কেউ টেরার সাথে বেইমানিটা করছে। তাছাড়া বগুড়া থেকে উঠাই নিয়ে যাওয়া সম্ভব না। দেখি একটু বাড়ি মাইরা ওর মুখ থেকে কথা বের করা যায় কিনা। তা দোস্ত, তুমি বলতেছ কাছের মানুষই টেরার সাথে বেইমানি করছে। কে এই বেইমান? এত বড় বেইমানি করতে কি ওর একবারও বুক কাঁপলো না? এত সৎ একজন মানুষকে এত বড় একটা বিপদের মুখে ফেলে দিল। কে দোস্ত? ওর নাম কি? একবার তুমি বলো তো দেখি ওর নামটা। এই কালপিটকে চিনতে পারি কিনা। না রে দোস্ত ডন, এখন পর্যন্ত আমি বিস্তারিত ঘটনা জানি না। তবে এটা আমি তরে অনুমানের উপর বললাম। কেউ না কেউ ঠিকই টেরার সাথে বেইমানি করছে, নইলে টেরারে বগুড়া থেকে বের করে নিয়ে যাইতে পারতো না। ওরা আগে এলাকায় আসুক, তখনই বোঝা যাইব কে এই কাজটা করছে। এখন আপাতত আমি বিস্তারিত ঘটনা জানি না।
শুধু গোল্লা ফোন করে বলল, টেনশন করো না, টেরা বাইরে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারছি। ওরা আসুক, তাইলে তুই কেন খালি সকল এই বিষয়টা জানতে পারবো। এই মিয়া আইনাল ভাই, তুমি এত এই দোকানে বইতে আসো দেখি। গোল্লা ভাই তোমালে কিছু বলে নাই? তাড়াতাড়ি বাইল হও, এখনই যাইতে হইব, নইলে আবার কোনো জায়গায় হালায় পলায় যাইতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লোকে ধরতে হবে। বের হও, তাড়াতাড়ি বের হও। মিজান, আইসস তুই? তোর অপেক্ষায় তো এতক্ষণ যাবৎ বইসে আছি, নইলে তো কখনই বের হইয়া যাইতাম। এর মধ্যে আবার ডন আসলো, ডনের সাথে কথা বলতেছি। আয় তাহলে বের হইয়া যাই। এই ডন ভাই, কি খবর তোমার? কেমন আছো তুমি? অনেকদিন পরেই তো দেখা হইল তোমার সাথে। তা বালা তনি ডন ভাই? এই তো মিজান, খবরটা শুই না তো মন মেজাজ ফুরফুরা হয়ে গেল। আইনাল ফোন করে জানাইলো চেয়ারম্যান সাহেবরে নাকি খুঁজা পাইছে শামসু ভাই। এই খবর শুই না তো নাচতে নাচতে আইনালের দোকানে চলে আসলাম। অনেক টেনশন করছি রে চেয়ারম্যান সাহেবের নিগা। অবশেষে ফিরা পাইলাম চেয়ারম্যান সাহেবরে। ডন ভাই, ঠিকই কইতো তুমি। আমরাও তেলা ভাইয়ের জন্য টেনশনে ছিলাম। এই ডন, যা তালে তুই, আমরা একটু জরুরি কাজে বের হইমু, পরে আবার তোর সাথে কথা বলমুনি। হে রাব্বি, দোকানের দিকে লক্ষ্য রাখিস, আমি আইতেছি কিছুক্ষণ পরেই। না, এই বাটপার দুইটা নিশ্চয়ই আমার কাছ থেকে কোনো কিছু লুকাইলো। তবে আমিও ডন, কম চালাক না। তোরা যে তুই আমার চোখ ফাঁকি দিতে চাস, ফাঁকি দিতে পারবি না। এখনই চুপি চুপি অগর পিছু পিছু আমার যাইতে হইব। দেখি ওরা কারে ধরার জন্য যাইতেছে। এই মিজান, যা তুই দরজা টোকা দে, দেখ সামাদ মেম্বার বাড়িতে আছে কিনা। থাকলে সাথে সাথে ধরে নিয়ে আসবি। আমি দাঁড়াইলাম এই জায়গায়। এ আইনাল ভাই, দরজা তো দেখি বাইরের থেকে তালা মারা। কলিং বেল চাপলাম কয়েকবার, কেউ তো দরজা ছুড়ল না। তুদিল বেতা মনে হয় খবর পাইয়াই পালাইছে এলাকা ছাইলা। তাই হইব মনে হয় মিজান। শালায় মনে হয় খবর পাইয়াই এলাকা ছেড়ে পালাইছে। তবে পালাবো কোথায়? ওই যেই জায়গায় পালাক না কেন, শামসু ভাই ওরে সেই জায়গার থেকেই দইরা নিয়ে আসবো। সমস্যা নাই, তুই চইলা আয়, আমরা যাইয়া গোল্লার বিষয়টা ফোনে জানাই দিমুনি যে সামাদ মেম্বার এলাকা ছেড়ে পালাইছে।